অনার 600 লাইট যদিও 2 থেকে 3 মাস আগে লঞ্চ হয়েছিল এই ফোনটা, অ্যান্ড এতদিন পরে এসে আসলে এটার ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আমি জানি এই ভিডিওটার কমেন্ট বক্সে সবাই গালাগালি করবেন। কারণ এই ফোনটা যখন নতুন লঞ্চ হয়েছিল তখন বাংলাদেশে আনঅফিসিয়ালি মোটামুটি 34-35 হাজার টাকা রেঞ্জের মধ্যেই ছিল, অ্যান্ড তখনও কিন্তু এটার স্পেক টু প্রাইসটা একটু বেশি ছিল। বাট এখনের প্রাইসটা কত জানেন? মাত্র 40,000 টাকা। সো এইটা শুনে কেউই এই ভিডিওটা কন্টিনিউ করবেন না, তবে আমি বলবো অবশ্যই কন্টিনিউ করতে হবে, কারণ কারেন্ট মার্কেট সিচুয়েশন আপনাকে বুঝতে হবে, জানতে হবে, অ্যান্ড সেই জায়গায় আসলে এই বাজেটে আপনি কি স্পেক্সের একটা ফোন পাচ্ছেন সেটাও আপনাকে জানতে হবে। সো তাহলেই আপনি এই ফোন অথবা যে কোনো ফোন কেনার চিন্তা ভাবনা করেন, আপনার প্ল্যান বা আপনার ডিসিশন অবশ্যই মেকিংয়ে হেল্প করবে। অ্যান্ড আপনারা এই স্মার্টফোন থেকে শুরু করে আরও যাবতীয় অ্যান্ড্রয়েড বা অ্যাপেল সব স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন টেকজোতে। যমুনা ফিউচার পার্কে তাদের আউটলেট রয়েছে, চাইলেই তাদের আউটলেট অথবা ফেসবুক পেজ ফলো করতে পারেন। অ্যান্ড জেনুইন রিভিউ এবং টেক বিষয়ক সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন টেক শিবলিকে। সো বেশি কথা বলবো না, চলুন শুরু করা যাক। সর্বপ্রথমেই এটা যেহেতু একটা লাইট ফোন, সো ফিলও আপনাকে লাইট ওয়েটই দিবে। ফোনটা খুবই স্লিম এবং খুবই পাতলা, তার সাথে খুবই হালকাও বলা যায়, তবে হাতে নিলে কিন্তু বেশ ভালো একটা রিফ্রেশিং এবং কমফোর্টেবল ফিল পাওয়া যায়। 180 গ্রাম ওজনের এই হালকা পাতলা কম্প্যাক্ট ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং পেছনে গ্লাস ব্যাক। প্রোটেকশন হিসেবে IP66 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন পাচ্ছেন। ডিজাইন সেগমেন্টে আপনারা 600 সিরিজ নিয়ে সবাই জানেন যে অ্যাপেলকে কিছুটা নজর দিয়েছে, সো ওইরকমই একটা ডিজাইন পাবেন। আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, তবে ডিজাইনটা দেখতে একটু কম দামি লাগে, বাকি ডিসিশন আপনাদের উপরে। তাছাড়া ফোনটার সামনের দিকে দেখলে যে কেউ ইমপ্রেস হবেন বিকজ অফ এখানে ব্যবহার করা হয়েছে একটা 6.6 ইঞ্চির অ্যামোলেড 1 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জের ডিসপ্লে, যেটা কিন্তু 1.5K প্যানেল। 3840 হার্জ পিডব্লিউএম ডিমিং এর পাশাপাশি এতে রয়েছে 6500 নিটস অফ পিক ব্রাইটনেস। এটা আপনারা ইনডোর অথবা আউটডোর যে কোনো জায়গায় ব্যবহার করেন না কেন একদম চোখ ঝলসানো ব্রাইটনেস আউটপুট দিতে পারবে। তাছাড়া 90.1% স্ক্রিন টু বডি রেশিও এবং একদম সিমেট্রিক্যাল মিনিমাল বেজেল দেখলে আপনি মনেই করবেন যে এখানে আপনি জাস্ট একটা ডিসপ্লে হাতে ধরে আছেন। ভাই অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এই ডিসপ্লের দিক থেকে। তার সাথে সাথে পপটপ কালার এবং কন্ট্রাস্টি হওয়ায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও কিন্তু সুপার জোস পাওয়া যায়। তাছাড়া ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একটু নিচে হলেও এটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট রয়েছে, এবং ডুয়েল স্টোরেজ স্পিকারের সাপোর্ট থাকায় কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আরও বেটার পাওয়া যায়, এবং সেখানে লাউডনেস ডিটেইল সব কিছু যথেষ্ট ভালো ছিল। ফুল সাউন্ডও আমরা তেমন কোনো ডিস্টরশনের দেখা পাইনি। অপারেটিং সিস্টেমের দিকে আসলে এখানে আপনারা ম্যাজিকওয়েস 10 এর আপডেট পাচ্ছেন উইথ বেসড অন অ্যান্ড্রয়েড 16। তাছাড়া কিন্তু এখানে অনার ক্লেম করেছে যে 6 বছরের লং টার্ম অপারেটিং সিস্টেম আপডেট দিবে। সো বুঝতেই পারছেন এটা একবার কিনলে আপনি অনেক দিন কিন্তু একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে ব্যবহার করার সুযোগ পাবেন। ইউআইয়ের কথা বললে অনারের ম্যাজিকওয়েস আগের থেকে যথেষ্ট রিফাইন হয়েছে, অ্যান্ড সেই জায়গায় থেকে এইটা কিন্তু যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিয়ে থাকে, একদম ক্লিন মিনিমালিস্টিকই লাগে, অ্যান্ড তার সাথে সাথে যথেষ্ট রেসপন্সিভ ট্রানজ্যাকশন এবং হচ্ছে কাস্টমাইজেশন সব কিছুরই যথেষ্ট ভ্যারিয়েবল এখানে অপশন রয়েছে। ফোনটাতে LPDDR5 র্যামের পাশাপাশি UFS 3.1 স্টোরেজ সাপোর্ট ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল এটার কম্বাইন্ড যে পারফরমেন্স সেটা আমার কাছে বাজেট ওয়াইজ ভালো লেগেছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং যথেষ্ট ফাস্টার ছিল, তাছাড়া র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল। লং টাইম আমরা ব্যাকগ্রাউন্ডে 5-7টা অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, খুব একটা প্রবলেম হয়নি, তবে হ্যাঁ ভারী অ্যাপ্লিকেশন বা গেম থাকলে সেগুলো রিলোড নিতে পারে। পারফরমেন্স সেগমেন্টে এখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100 ইলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। এখানে ইলিট শুনে আপনি মনে করতে পারেন অনেক বড় কিছু না, এমন বড় কিছু না। এইটার যদি আমরা পারফরমেন্স হিসাব করি সেখানে অন্তত স্কোরে 7 লাখের আশেপাশে আসে। সো ওই হিসাবে এটা 25,000 টাকা থেকে 27,000 টাকার ফোন হলে ঠিকঠাক ছিল, বাট এই মুহূর্তে যেহেতু প্রাইস বেড়ে গেছে সো ওই বিবেচনায় আসলে এটা অনেকটাই কমতি রয়েছে। তো গেমিংয়ের হিসাব বাদ দিলে যদি রেগুলার লাইফ বা ক্যাজুয়াল ইউজারের কথা বলেন তাহলে আবার এই প্রসেসরটা যথেষ্ট হ্যান্ডেল করতে পারে। রেগুলার লাইফের অ্যাপ্লিকেশনগুলো ইজিলি ব্যবহার করা যায় কোনো প্রবলেম ছাড়াই। তবে গেম খেলতে গেলে এটা দিয়ে আপনারা টাইম পাস হিসেবে গেমগুলো খেলতে পারবেন, 60 FPS ম্যাক্সিমাম গেম প্লে করতে পারবেন। পাবজির মতো হেভি গেম যদি আমরা সাইডে রাখি, যেমন ফ্রি ফায়ার রয়েছে লাইট ওয়েট গেম, এগুলো আপনারা মোটামুটি ভালো FPS স্মুথলি প্লেব্যাক করতে পারবেন। তাছাড়া আমরা অ্যাসফল্ট 9 খেলেছি, সেখানে আমরা ভালো গ্রাফিক্স এবং ভালো স্মুথনেস পেয়েছি। তবে এই ফোনটা স্লিম হয়, লং টাইম ইউজ করলে বা হেভি ইউজ করলে কিন্তু আমরা এখানে আবার একটু হিট জেনারেট হতে দেখেছি, অ্যান্ড যেটার জন্য কিন্তু পারফরমেন্সে কিছু সময়ে ড্রপ করে। ওকে, এর ক্যামেরা সেগমেন্টে রিয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সরটা 108 মেগাপিক্সেলের এবং রয়েছে পাশে একটা না থাকার মতোই 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স।
অ্যান্ড ফ্রন্টে রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রথমত রেয়ার ক্যামেরা দিয়ে যদি ছবির কথা বলি, সেখানে আমরা স্ট্যান্ডার্ড ছবি পেয়েছি, বললাম যেটা 25 থেকে 27,000 টাকা বাজেটের মধ্যে হলে এটা ঠিক ছিল, বাট কারেন্ট প্রাইস হিসেবে এটা টু মাচ বলা যায়। কালার কনসিস্টেন্সি একটু কন্ট্রাস্টি বা একটু বুস্ট আপ করে, মানে ডার্ক এরিয়াগুলোকে একটু বেশি কন্ট্রাস্টি করতে গিয়ে ডার্ক করে ফেলে, দ্যাটস ইট। ওভারঅল খারাপ না, সোশ্যাল মিডিয়া রেডি টু আপলোড পিকচার দিতে পারে, মোটামুটি ডিটেল ভালো দেখতে পেয়েছি। তবে হ্যাঁ, ডাইনামিক রেঞ্জে কিছুটা ঘাটতি রয়েছে, সেখানে আরেকটু কাজ করা দরকার ছিল। এক্সপোজার ব্যালেন্সটা ঠিকঠাক ছিল। আদারওয়াইজ 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স, জাস্ট আপনি ঠেকার কাজ চালানোর মতো একটা সাপোর্ট পাবেন এই আলট্রাওয়াইড থেকে। মোটামুটি যদি ডে লাইটে ভালো আলো থাকে তাহলে এটা দিয়ে চলনসই আউটপুট পাবেন। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, সেটাও কন্ট্রাস্টি পিকচার আউটপুট দেয়, ফেসটাকে একটু ভাইব্রেন্ট করে ফেলে, মোটামুটি বোঝাই যায়। তাছাড়া হচ্ছে কালার কনসিস্টেন্সি অ্যাভারেজ টাইপের লেগেছে, ডিটেল মোটামুটি ঠিকঠাক ছিল, খুব একটা এক্সট্রাঅর্ডিনারি কিছু না, ওই বাজেট ফোন হিসেবে তুলনা করলে ঠিক আছে। ভালো ব্যাপার, টেলিফটো না থাকায় আপনারা 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন, 1x 2x 3x। আমরা 2 এবং 3 স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, সেখানে আমরা মোটামুটি আবার ভালো রেজাল্ট পেয়েছি, খুব একটা খারাপ বলার কিছু নাই। তবে এজ ডিটেকশনটা আরেকটু বেটার হতে পারতো। ডিটেল শার্পনিং মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং ব্যাকগ্রাউন্ড ব্লাডটাও মোটামুটি ন্যাচারালি বলা যায়, খুব একটা আনন্যাচারাল লাগে না, এবং কালারটা একটু বুস্ট আপ করে, যেটা আশা করি আবার দেখতে ভালোই লাগবে। তবে এর ভিডিও সেগমেন্টটা আপনাকে অবশ্যই হতাশ করবে। এই দামের একটা ফোনেও আপনি কোনো 4K 30-রেও সাপোর্ট পাচ্ছে না, জাস্ট 1080p 30 fps, 60 fps-এরও সাপোর্ট নাই। ফ্রন্ট এবং ব্যাক একই অবস্থা, এবং আউটপুটের কথা বললে একদমই বিলো অ্যাভারেজ। এটা থেকে খুব ভালো কিছু এক্সপেকটেশন রাখার কোনো অপশনই নাই। সো প্রাইস হিসেবে আপনারা বুঝতেই পারছেন ড্রব্যাকটা কতটুকু। ফাইনালি ব্যাটারি সেগমেন্টে আবার ভালোই দিয়েছে, ফোনটা স্লিম হওয়া সত্ত্বেও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 6520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সে 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা দিয়ে এই ফোনটা অলমোস্ট 1 ঘন্টা 10 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফুল চার্জ করে ফেলা যায়। এবং একবার ফুল চার্জ করলে এটা থেকে আপনারা ইজিলি 8 থেকে 9 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যদি একেবারে নর্মালি ব্যবহার করেন। তবে যদি মিক্সড, একটু হেভি বা নর্মাল মিক্স করে ব্যবহার করেন, তাহলে 7 থেকে 8 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন ইজিলি। সবশেষে কানেক্টিভিটি নিয়ে এই ফোনটায় তেমন কোনো ইস্যু পাওয়া যায়নি, গ্লোবাল রোমের ফোন, সো একদম স্মুথলি ব্যবহার করা যায়। তাছাড়া এখানে আপনারা ব্লুটুথ 6.0 সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এনএফসির সাপোর্টটা পাচ্ছেন। এনএফসি আপনারা সবাই জানেন এখন খুবই দরকারি, ম্যাক্সিমাম কেস আমরা কার্ড ব্যবহার করা শুরু করেছি এখন, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে ডিজিটাল ট্রানজ্যাকশন সব জায়গাতেই। সো ওই দিক থেকে এনএফসিটা থাকা বেশ ভালো বিষয়, অ্যান্ড এটা তো রয়েছে, সেটাও ভালো বিষয়। তবে ভালো বিষয় না যেটা, সেটা হচ্ছে কারেন্ট মার্কেট সিচুয়েশন। ভাই, এই ফোনটার প্রাইস যখন 33 থেকে 35,000 টাকা ছিল, তখন আমরা চিন্তা করেছি যে এইটা আরও কমবে সামনে, সো ওই অনুযায়ী একটা চিন্তাভাবনায় ছিলাম। বাট এইটা যে আরও বেড়ে যাবে, সেটা আসলে কেউই চিন্তাভাবনা করে নাই। সো আমি আপাতত এই বাজেটে কাউকে ডিরেক্টলি এই ফোনটা সাজেস্ট করছি না। সব থেকে বড় জিনিস আসলে 30 থেকে 40,000 টাকা এখন কোনো ফোনই আপনাদের সাজেস্ট করতে পারছি না, কারণ যেগুলো অলরেডি ছিল সেগুলোর প্রাইস 40,000 টাকার উপরে চলে গেছে, অ্যান্ড মোস্ট অফ দ্য কেস ওপরে চলে গেলেও ভাই ওই ফোনগুলো মার্কেটেই পাওয়া যাচ্ছে না, মার্কেটে অ্যাভেলেবেলই নাই। যেমন নাথিং ফোন 3A, বা হচ্ছে আপনি বলেন অনার 200-এর কথা, বা নাথিং ফোন 3A প্রো, বা আরও কিছু যে ফোনগুলো রয়েছে, এগুলো ভাই এখন মার্কেটেই পাওয়া যাচ্ছে না। বাকি ডিসিশন টোটালি আপনার এবং আপনার পকেটের উপরে ডিপেন্ড করবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ডিসঅ্যাপয়েন্ট হয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।